হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে উত্তপ্ত বাক বিতণ্ডার দায়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। এর আগে শনিবার রাতে তার মুক্তির দাবিতে এখন আদালত চত্বরে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে রোববার সকাল 10টায় তার জামিন মঞ্জুর করেন। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদীকে গ্রেফতারের খবরে থানার সামনে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত 8:30টায় সেনা মোতায়েন করা হয়। এর আগে গত 1 জানুয়ারি রাতে এনামুল হক নয়ন নামে এক জুলাই যোদ্ধাকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সাথে মাহাদির কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় মাহাদি নিজেই জুলাই অভ্যুত্থানে বানিয়াচং থানার হামলা ও পুলিশ কর্মকর্তা সন্তোষকে পুড়িয়ে মারার কথা স্বীকার করে এবং পুলিশকে হুমকি দিচ্ছে। এক পর্যায়ে সে আটক নয়নকে ছাড়িয়েও নিয়ে যায়। আমার সন্তান, আমি জানি সে ভালো, সে দুর্নীতি কোনো কাজ করার এই শিক্ষা আমি দিই নাই। সবসময় দুর্নীতির বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। কোনো একটি কুচুকরি মহলের চক্রান্তে আমাদের বিপ্লবকে কুক্ষিত করার জন্য আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে সেম প্রসেসে আবারও হত্যা করার জন্য এই প্রচলন শুরু করেছে। শুধুমাত্র কথা বলার জন্য যদি এইভাবে উঠে নিয়ে আসা হয়, তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি রিফরমেশনটা কোন জায়গায় কাজ করতেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, মামলার বিষয়ে আদালত থেকে কি জানা গেল এবং পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন? রাহেল, ইতিমধ্যে সকাল 10:02 যে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছিল শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায়, সেই মামলায় তাকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মিছিল সহকারে তারা তাদের ঘরে ফিরে গেছেন। আর নেতারা যেমনটা বলছিলেন যে আসলে গত 2 জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের যে ওসির সঙ্গে যে কথাবার্তা বলেছিলেন, আসলে সেটি তার ভুল ছিল, যে কারণে তিনি কিন্তু 3 জানুয়ারি একটি নিজের ফেসবুক পেজে কিন্তু তিনি সেই ভুলটা স্বীকার করে তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা আসলে এক ধরনের ভুল, তিনি অন্য কথা বলতে গিয়ে এই কথা হয়েছিল। তো যেহেতু তিনি এখন জামিন পেয়ে গেছেন, তিনি ঘরে ফিরে গেছেন। আর বিশেষ করে যেমনটা বলছিলাম যে হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জ থানা রয়েছে, সেই শায়েস্তাগঞ্জে থানার যে মামলা, অর্থাৎ ভয়ভীতি এবং সরকারি কাজে বাধা, এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। শায়েস্তাগঞ্জে আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করে। ইতিমধ্যেই কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে তারা চলে গেছেন এবং তারা বলছেন যে তারা পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটা তারা জানাবেন, যেহেতু কাল সারা রাত এবং আজকে এখন পর্যন্ত তারা কোর্টে ছিলেন, যে কারণে এখন তারা কোনো কর্মসূচি ঘোষণা করছেন না। তো পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি আমাদেরকে জানানো হবে। এবং ইতিমধ্যেই কিন্তু তাকে যে ধারায় জামিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 200 টাকা বন্ড সয়ে, অর্থাৎ পিআর, অর্থাৎ পুলিশ রিপোর্ট আসার আগ পর্যন্ত তাকে এই জামিন দেওয়া হয়েছে। এখন বর্তমানে আসলে হবিগঞ্জে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ রয়েছে, সেই আদালত প্রাঙ্গণটা কিন্তু এখন পুরোপুরি অন্যান্য যে বিচারিক প্রার্থীরা আসছেন তারা সেগুলি আসলে এখন দেখা হচ্ছে। ধন্যবাদ শাকিল চৌধুরী। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাকিল চৌধুরী যুক্ত ছিলেন, যারা ছিলেন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে মুক্তি দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র শ্রমিক জনতাকে সব কার্যক্রমের জন্য দায়মুক্ত দিয়ে রাষ্ট্রপতির প্রতি অধ্যাদেশ জারির দাবি জানানো হয়েছে। মাহদী হাসানের গ্রেফতারের প্রতিবাদে রাতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় রাতের মধ্যেই মাহদীর মুক্তি না দেয়া হলে সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। পরে 2 দফা দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে এক বক্তব্যের জেরে রাত 7:45টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফার্মগেট সহ আশপাশের এলাকার সড়কের যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশিক মাহমুদ, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? পুলিশ কি বলছে? এছাড়া যান চলাচল বন্ধের ফলে রাস্তায় কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন আপনি? রয়্যাল তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা, সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা এই ফার্মগেট মোড় অবরোধ করেছে এবং বিচারের দাবিতে তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এই অবরোধ কর্মসূচি চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড়টি রয়েছে, যে মোড় থেকে খামারবাড়ি হয়ে মেন সড়কে গাড়িগুলো আসে এবং বিমানবন্দরের যে সড়কটি, এই সড়কটি মূলত বন্ধ হয়েছে এবং দুই পাশের যান চলাচলই বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 24 দিন হয়ে গেছে সাকিব হত্যার ঘটনা, এরপরেও 24 দিন অতিবাহিত হলেও খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি, খুনিদেরকে বিচারের মুখোমুখি করা হয়নি। এই নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই আজকে 24 দিন পর আজকে তারা এই সড়ক অবরোধ করেছে এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এই সাকিব হত্যার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। একটু জানাতে চাই যে আসলে আজকে রোববার অফিসের দিন এবং এই অফিসের সময়ে এই সড়কটা অবরোধ করা হয়েছে। এতে করে আসলে আশপাশের যে সড়কগুলো রয়েছে সকল সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমরা সাধারণ মানুষ, যারা অফিসগামী মানুষ, যারা পথচারী, তাদেরকে দেখতে পাচ্ছি তারা পায়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছে। শিক্ষার্থীরা এখান থেকে গুরুতর রোগী, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই আসলে রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে দিচ্ছে না। পুরো রাস্তার যান চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এখানে তেজগাঁও জোনের ক্রাইমের ডিসি তিনি এসেছেন এবং ডিবির যে তেজগাঁও জোনের ডিসি তিনি এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমরা জেনেছি এই সাকিব হত্যার মামলাটি এরই মধ্যে ডিবি পুলিশ হস্তান্তর করা হয়েছে, ডিবি এই বিষয়টি তদন্ত করছে এবং শিক্ষার্থীদের সাথে দুই পুলিশের সদস্যরা তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে তদন্তের কাজ, তদন্তের অগ্রগতি বিষয়ে তারা অবহিত করছেন। একটু জানাতে চাই যে গত ডিসেম্বর মাসের 10 তারিখে তেজগাঁও কলেজের সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন যে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাকিবকে পিটিয়ে হত্যা করে ছাত্র দলের সদস্যরা। এই অভিযোগ শিক্ষার্থীরা করেছেন এবং তারা বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছে পুলিশ সদস্যরা, তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আসলে অবস্থানে অনড়। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি কার্যক্রম তারা চালিয়ে যাবেন। আশিক মাহমুদ, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন ফার্মগেট থেকে। সেখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছে, সে বিষয়ে আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। বাছাই প্রক্রিয়া শেষে কতটি মনোনয়নপত্র বৈধ আর কটি বাতিল হয়েছে তার চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে এই যাচাই বাছাই চলছে। সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত। এর আগের দিন শনিবার ঢাকা মহানগরীর 15টি সংসদীয় আসনের মনোনয়নপত্র পর্যালোচনা করে 130 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। মনোনয়নপত্র বৈধ হওয়ায় স্বস্তি জানিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ইসি এবং সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা জানিয়েছেন প্রার্থীরা। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে 18 জানুয়ারি পর্যন্ত। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ এবং সে বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। তিনি আছেন রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সবুজ মাহমুদ, আজ তো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, কি তথ্য রয়েছে? ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম মূলত গতকালকেই শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে আজকেও যেহেতু রুটিন অনুযায়ী আজকেও যাচাই বাছাই কার্যক্রম আছে, আজকে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা বৈধতা পায়নি তারা মূলত এখানে একটি সার্টিফাইড কপি নেওয়ার জন্য আসছেন। এই সার্টিফাইড কপিটা মূলত নেওয়া হচ্ছে যাতে তারা আপিল করতে পারেন। যেহেতু আগামীকালকে থেকে তারা আপিল কার্যক্রম শুরু হবে, সেহেতু আজকে
তারা এখান থেকে সার্টিফাইড কপিটা নিচ্ছেন। এবং গতকালকে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যারা এখানে 253টি মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছিল, তার মধ্যে মনোনয়নপত্র পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দিয়েছে 174 জন। সেই 174টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখান থেকে 119টি মনোনয়নপত্র এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে 119টি মনোনয়নপত্র বৈধতা পায়, যার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদেরও রয়েছে। এবং 54টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই 54 জনের মধ্যে যাদের অধিকাংশই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। সেই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে যে কারণটি বিভাগীয় কমিশনারকে আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে 100% ভোটার যে সংসদীয় আসনে তিনি ভোট করবেন তার মধ্যে 100% ভোটারের সাক্ষ্য সম্বলিত একটি তালিকা এখানে জমা দিতে হয় সেই মনোনয়নপত্রের সাথে। সেখানে কিন্তু সেখানে যে তালিকাগুলো দেয়া হয়েছে তাদের মধ্য থেকে দৈব চয়নের ভিত্তিতে 10 থেকে 12 জন বা কখনো তার বেশি ভোটারদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সেই যোগাযোগ করে তাদের দেয়া তথ্য বা সিগনেচার বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সঠিক পায়নি বলে কিন্তু এই স্বতন্ত্র প্রার্থিতা বাতিল করা হচ্ছে বলে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। এবং আগামীকাল থেকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ থাকবে এবং এই আপিল নিষ্পত্তি হবে 18 জানুয়ারির মধ্যে। এবং তারপর প্রতীক বরাদ্দের বিষয়গুলো আসবে। এবং আমি কয়েকজন মনোনয়নপত্র বাতিল হওয়া কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা অনেকে আমাদেরকে জানিয়েছে যে এই যে 100% ভোটারদের স্বাক্ষর সম্বলিত যে বিধান, এটি আসলে কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে না পারে সেই বিষয়টি করার জন্যই তারা এটা করেছে, এরকম ধরনের অভিযোগ তারা দিচ্ছে। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে। সেখানে আজ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিন, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নমিনেশন জমা দিয়েছেন তাদের প্রত্যাহারের বিষয়ে বিএনপি 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চায়। এরপর নেওয়া হবে সিদ্ধান্ত, এমন কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। তবে এই প্রার্থীদের দাবি তারা জনগণের চাওয়াকে মূল্যায়ন করতেই নির্বাচন করতে চান। নির্বাচন বিশ্লেষকরা বলছেন নিয়ম ভোট করলে এভাবে প্রার্থী হওয়ায় প্রচলিত আইনে কোনো সমস্যা নেই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এতদিনের রাজনৈতিক সমীকরণে বড় এই রাজনৈতিক দলের প্রায় প্রতিটি আসনেই প্রার্থী সংখ্যা একাধিক থাকায় বিড়ম্বনায় পড়তে হয় দলটিকে। এছাড়া রাজনৈতিক সমীকরণে বিভিন্ন আসনে জোটসঙ্গীদের ছাড় দেয়া ও প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক হেভিওয়েট নেতাই বাদ পড়েছেন। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্তত 100টি আসনে প্রার্থী হন বিএনপি নেতারা। এই নেতাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। বহিষ্কার না এর কোনো বিষয় নাই এখানে। আমি আসছি জনগণের জন্য, জনগণের পক্ষে, জনগণের সৌর্য রক্ষার জন্য। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়ালেও দলের নীতি আদর্শ থেকে পিছু না হটার কথাও জানান তারা। দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিবে জেনেই মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী নির্বাচনের মাঠে আসি। তো দল একটা পদে ছিলাম, হয়তো দল থেকে যদি সাংগঠনিক ব্যবস্থা লেগে পদে আর থাকবো না, কিন্তু দলের নীতি আদর্শ থেকে তো আমাকে বিচ্যুত করতে পারবে না। আমি অতীতে সারা জীবন আমি বিএনপির কর্মী ছিলাম, এখনো আছি, আগামী দিনে আমি বিএনপির পাশ করলেও আমি বিএনপির কাছে চলে। তবে দলের নেতাদের ত্যাগের কথা বিবেচনায় এখনো নমনীয় বিএনপি। নির্দেশ অমান্যকারীদের সময় দিতে চায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সমঝোতা করে কিছু আমরা সিট ছেড়ে দিয়েছি, যদিও ওই সিটগুলো আমাদের বিএনপির একবারে জেতা সিট। এখন যারা স্বতন্ত্র এখনো যারা আছে সেসব জায়গায় ধানের শীষ আছে, ধানের শীষেই আরেকজন দাঁড়িয়ে গেছে। তো তাদেরকে আগামী 21 তারিখ 19 তারিখ পর্যন্ত দেখবো। 19 তারিখের মধ্যে যদি আমরা বুঝাবো তাদেরকে, তারা যদি উইথড্র না করে তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মনোনয়ন প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তারপর আমরা দেখি কি হয়। এরপরে যদি কেউ থাকে সেটা দল সিদ্ধান্ত নেবে, কথা বলবে। এটা এমন একেবারে কঠিন সিদ্ধান্ত খুব সহজে তো আমরা নিতে পারিনি। এটা তো আমরা গণতান্ত্রিক একটা দল।
এদিকে প্রার্থীরা আচরণ ভঙ্গ না করলে নির্বাচনে এর বড় প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষক। ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর হয়, তাহলেই উত্তাপ উত্তেজনা এবং সহিংসতার সৃষ্টি হতে পারে। তোরা যে যা বলেই পাই আমার এমপি হওয়া চাই, সেই রকম মানসিকতা যদি তাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। দর্শক, সকাল থেকেই প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা ইসলাম, আজ বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে লোক সমাগম কেমন দেখছেন এবং বিএনপির পক্ষ থেকে আজ সেখানের কোনো আয়োজন রয়েছে কিনা? রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন আজ প্রায় 6 দিন হয়ে গেছে এবং তার মৃত্যুতে কিন্তু রাষ্ট্র 3 দিনের শোক পালন করেছেন। সেই শোকের 3 দিন শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তবে দলীয়গতভাবে যে 7 দিনের শোক পালন করার কথা ছিল তার আজ 5ম দিন যাচ্ছে। আজও 5ম দিন হলেও কিন্তু দলের বিভিন্ন নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এখানে আসছেন। সকালে একবারে বেশি লোক না থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় এখানে বাড়ছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যানারে করে লোকজন এখানে এসে দোয়া এবং সূরা পাঠ করে যাচ্ছেন এবং 7 দিনের এই শোক পালনের সময় এই জিয়া উদ্যানে যেই দোয়ার যে আয়োজন করা হয়েছিল সেটিও কিন্তু চলমান রয়েছে। সকাল থেকে এখানে কোরআন তেলাওয়াত চলছে এবং আমি যদি একটু দেখাই, এখানে নেতাকর্মী এতক্ষণ ভিড় বেশি না থাকলেও এখন মোটামুটি জড়ো হতে শুরু করেছে। আশা করা যায় বেলা বাড়ার সাথে সাথে এখানে নেতাকর্মীদের ভিড় বাড়বে। তবে কেন্দ্রীয় কোনো নেতাকর্মীরা এখন পর্যন্ত এখানে আসেনি এবং আজকে কোনো কেন্দ্রীয় নেতা বা স্থায়ী কমিটির কোনো সদস্য এখানে আসবেন কিনা সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে 7 দিনের এই রাষ্ট্রীয় শোকের 5ম দিন আজ চলছে। 5ম দিনও কিন্তু এই জিয়া উদ্যানে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় রয়েছে। বেগম খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দুটি সমাধি, এই কবরগুলো জিয়ারত করার জন্য এবং দোয়া করার জন্য। তো রয়েল, এখানকার তথ্য এখনকার পর্যন্ত এই পর্যন্তই। থাকুন দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সামনে থেকে। সেখানে ব্যাপক নেতাকর্মীদের আনাগোনা এবং সাধারণ মানুষের জিয়ারত করতে আসার খবর আমরা সেখান থেকে আরো জেনে নিয়েছিলাম। দর্শক, সচিবালয়ে রিপোর্টারদের সংগঠন BSRF এর সংলাপে বক্তব্য রাখছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। সাংবাদিকেরা কারা কার্ড পাচ্ছেন না সেটা যদি আমাকে তালিকা দেন, আমি বরং সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। কারা কার্ড পাচ্ছে, তারা পাচ্ছে, তাদেরকে তো আমার আটকানোর প্রয়োজন নেই, কিন্তু কারা কার্ড পাচ্ছে না যদি সেরকম তালিকা থাকে সেটা দেন, সেটা আমি দেখার চেষ্টা করছি। আর ঘরের কথা বলছেন, এটাও গণপুর থেকে বলবো। এটা একটা আসলে আমার করার বিষয় না, বাট আমার পারসুয়েশনের হয়তো একটা জায়গা আছে, সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের কাছে আমারও তো একটা দাবি আছে, যেটা আমি না বললেও হয়তো আপনারা করবেন, কারণ এখন সময়টা তাই। সেটা হচ্ছে যে গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। তো গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি, এটা নিয়ে একটু ইতিবাচকভাবে যদি আপনারা প্রচারণা করেন, মানুষ কিন্তু এটা দেখে, আপনাদের টকশোগুলো দেখে, শোনে। সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে, সরকারের একটা ন্যারেটিভ আছে, আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন এবং মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানে মানুষ খুবই চায় ভোট দিতে, কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে, এটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট। হ্যাঁ, তো এটা আমার একমাত্র অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর হচ্ছে যে আইন দুটো আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া। আর এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, উত্তর দিচ্ছি। দর্শক, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলছিলেন সচিবালয়ে, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শক, এদিকে শীত মৌসুম এলেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ অবতরণ ও উড্ডয়নে বড় বাধা হয়
ঘন কুয়াশা। এই বছরে কুয়াশার কারণে বিমান চলাচল চ্যালেঞ্জের মুখে পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধের ফলে শিডিউল বিপর্যয় হয়ে আটকা পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিমিনুল খান অপু। ফ্লাইটের শিডিউলের এখন কি অবস্থা দেখছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি বলছে? 6টা থেকে 9টা 52 পর্যন্ত কোনো ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করেনি। কিছুক্ষণ আগে আমরা এই বিমানবন্দরটির পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 9টা 52 ঘন কুয়াশার কারণে যে বিলম্ব হচ্ছিল ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ, সেটি কিন্তু 9টা 52 এখান থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় এবং এর কিছুক্ষণ পরে কিন্তু এই ফ্লাইট অবতরণ শুরু করে। এই বিলম্বকে কেন্দ্র করে, অর্থাৎ ঘন কুয়াশার কারণে যখন ফ্লাইট অবতরণ এবং উড্ডয়ন করতে পারছিল না, তখন কিন্তু এর প্রভাব পড়েছে যাত্রী এবং তাদের স্বজনদের উপরও। অর্থাৎ তাদের স্বজন যারা রয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরার মাধ্যমে একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করবো। যে শত শত যাত্রীদের স্বজনরা কিন্তু সামনে অপেক্ষমান রয়েছেন। অর্থাৎ তারা আসলে অনেকেই জানেন না তাদের স্বজনরা কখন এখানে অবতরণ করবেন এবং তাদের সাথে কখন দেখা হবে। আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সেই ফ্লাইটগুলো অন্যান্য দেশে, প্রতিবেশী দেশগুলোতে অবতরণ করেছে, তখন তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানতে পারেন যে ঘন কুয়াশার কারণে এই ফ্লাইট অবতরণে বিলম্ব হচ্ছে। এবং আমরা অন্য একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে ঢাকার আকাশে এসে প্রায় 4 বার সিলেট থেকে ঢাকা অভিমুখে তারা এই আকাশি, বাংলাদেশের আকাশি প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় তারা উড়েছে। তার পরবর্তীতে কিন্তু তারা এই 11টার দিকে এই ফ্লাইটটি এখানে অবতরণ করে। এবং অন্য আমরা যে আরেকজন মালয়েশিয়াগামী যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যেহেতু কুয়াশার কারণে ফ্লাইট অবতরণ করতে পারছেন না বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু ফ্লাইট ডিলে হচ্ছে। তারপরও বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পরে যখন তারা কুয়াশার কারণে সেই ফ্লাইট অবতরণ করতে পারছেন না, সে কারণে কিন্তু কিছু সময় কিন্তু তারা আকাশেই সেই বিমানগুলো উড্ডয়নরত অবস্থায় ছিল। তবে এই কয়েকদিন ঘন কুয়াশার কারণে কিন্তু একই চিত্র এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর ক্ষেত্রে কিন্তু যেমন যাত্রীরা যেমনি অনেক সময় অপেক্ষমান থেকেছেন বিমানে বা অন্য কোনো দেশে অবতরণ করার ফলে, তেমনিভাবে কিন্তু তাদের স্বজন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। আমি সংক্ষেপে একজন যাত্রীর সাথে কথা বলবো, একটু জানতে চাইবো যে আপনি কোন দেশ থেকে এসেছেন এবং কত সময় পরে এখানে অবতরণ করে বিমান? আমি কুয়েত থেকে এসেছি। 9টা বাজে ল্যান্ড করার কথা ছিল, ওইখানে কুয়াশার কারণে 1 ঘন্টার মতো লেট করা হয়েছে। উপরে 1 ঘন্টা পরে ল্যান্ড করা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে 1 ঘন্টা পরে কিন্তু তার যে বিমান যেটি ছিল সেটি কিন্তু 1 ঘন্টা পরে অবতরণ করে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে আরও কয়েকদিন এমন অবস্থা অব্যাহত থাকবে, সেক্ষেত্রে কিন্তু বিমানের এই শিডিউল বিপর্যয় সেটিও ধারাবাহিকভাবে বিলম্ব হতে পারে। মহিমিনুল খান অপু, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মহিমিনুল খান উপযুক্ত ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখানে শীত মৌসুমে আমাদের বিমানবন্দরের উড়োজাহাজ উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখে পড়ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত চালক সোহেল ও হেলপার মোবারকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শনিবার রাত 1টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় বড়দহ পুরাতন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, রাতে যশোর থেকে একটি ডাল ছোলা বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত 1টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোরে মোবারক হোসেন ও সকাল 8টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। নদীতে পড়া ট্রাক উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। দর্শক, নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী রাজীব সাহা সেখানে আছেন, সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজীব সাহা, সর্বশেষ তথ্য খবর জানাবেন, কে কে নিখোঁজ আছেন, উদ্ধার কাজের কি অবস্থা এবং ভেঙে পড়া ব্রিজটি আসলে কতদিন পুরনো ছিল? রয়েল, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি জানেন যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ সংলগ্ন যে বড়দহ যে ব্রিজ, 2টা ব্রিজ আছে। পুরাতন ব্রিজটি প্রায় 100 বছর পার হয়েছে, নতুন ব্রিজটি প্রায় 5 বছর চলমান অবস্থায় আছে। কিন্তু গেল রাত 1টার দিকে এই পুরাতন ব্রিজ রেলিং ভেঙে, আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই, রেলিং ভেঙে
যশোর থেকে যে পাবনাগামী যে ট্রাকটির, এই ট্রাকে বুটের ডাল এবং ছোলার ডাল পণ্য নিয়ে আসলে পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে, এবং স্থানীয় লোকজন বলছে যে কুয়াশা অথবা ঘুমন্ত অবস্থার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে। সকাল ভোর এবং আজকে সকাল বেলায় দমকল বাহিনীর সদস্যরা এবং শোলকুপা থানা পুলিশের মাধ্যমে এবং স্থানীয় লোকজনের সহযোগিতা কিন্তু 2টি মরদেহ উদ্ধার করে। মরদেহ ইতিমধ্যেই ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আমি যদি এই বিষয়ে ঝিনাইদহের শোলকুপা থানার যে দায়িত্বরত যে অফিসার রয়েছেন আব্দুল সালাম, তার সাথে যদি কথা বলতে চাই, আসলে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং আপনারা কেন এখন পর্যন্ত তো ট্রাক উদ্ধার হয়েছে, আপনারা পাহাড়রত অবস্থায় আছেন কেন? পাহাড়রত আছে যে মালামাল গুলো যা আছে বা নিচে যে ডাউল পড়ছে, ডাউল গুলো যাতে মানুষ না নেয়, আর ট্রাকে মালামাল বা ট্রাকটা যাতে কোনো চুরি না বা ক্ষয়ক্ষতি না করে, এই জন্য আমরা পাহারা দিচ্ছি। এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে? এটা সম্ভবত আমরা যারা জানছি যে রাত 1:15টার দিকে ঘটনা। ট্রাকের এক্সেল ভেঙে গেছিল, 2 চাকা ভেঙে পুরো রেলিং ভেঙে নিচে পড়ছে। জি জি, ধন্যবাদ। আমরা একজন স্থানীয় যারা মরদেহ উদ্ধারের সময় ছিল তাদের সাথে কথা বলতে চাই। আসলে কি ঘটনা ঘটেছে, আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা রাত 1টার পরে বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে আমাদের ঘুম ভেঙে যায়। তারপরে আমরা এখানে এসে দেখি একটা ট্রাক পড়ে গেছে। পরে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে সেখান থেকে 2 জন মরদেহ উদ্ধার করেছে। ট্রাকে সম্ভবত ডাল বোঝাইছিল, এটাই দেখতে পেয়েছি। রয়েল, এই ঝিনাইদহের যে শোলকুপার গারাগঞ্জ যে বাজার সংলগ্ন যে বড়ধহ যে ব্রিজটি, এইটা এই আজকে গেল রাত 1টার পর থেকে কিন্তু এই ট্রাকটি কিন্তু এই নদীতেই, কুমার নদ, এই নদীতে কিন্তু ছিল এবং নদীতে থাকার পরেই কিন্তু সকালবেলায় যখন দমকল বাহিনী খবর পেয়েছে, তারা উদ্ধার কাজ চালিয়েছে। উদ্ধার কাজ চালানোর পর এখন কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টার দিকে এই ট্রাকটি এই পুরাতন ব্রিজের উপরেই উদ্ধার করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তারা কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন যে এই ট্রাকের এবং যে মালামাল পণ্য সামগ্রী আছে রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু তারা এখানে রয়েছেন। আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছি। সড়ক বিভাগ যেমনটি বলছেন যে এই ব্রিজটি আসলে তারা পরিত্যক্ত করেছেন এবং এই ব্রিজ দিয়ে আসলে যানবাহন চলাচল তেমনটি করে না, কিন্তু আসলে যেহেতু তারা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোনো সাইনবোর্ড না দেওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ রাজীব হাসান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব হাসান যুক্ত ছিলেন। তার কাছ থেকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে যে নদীতে পড়ে যায় সে বিষয়ে আমরা সর্বশেষ খবর জানছিলাম। বাংলাদেশের অন্যতম বড় উপজেলা ফটিকছড়ি। এই উপজেলার নারী ভোটাররা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা, নির্বাচিত সরকার নারীদের দেশের উন্নয়নের সমান অংশীদার হিসেবে গণ্য করবে। SM মোর্শেদ মুন্নার তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফটিকছড়ি উপজেলায় প্রথমবারের মতো ভোটার হওয়া জান্নাত, তুষ্টি আর প্রেমা দাসদের মতো কলেজ পড়ুয়ারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার নারীদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যেন কোনো ভয় ভীতি ছাড়াই সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোট দিতে পারে। এমন একটি সরকার আসুক যাদের কাছে সবাই তাদের অধিকারের কথা বলতে পারবে এবং অধিকারের লক্ষ্যে লড়তে পারবে। সমান কাজের বিনিময়ে তারা সমান মর্যাদাটুকু পাচ্ছে না। আমি চাই এই সব দূরীভূত হবে এবং ধর্ম, বর্ণ এবং লিঙ্গ ভেদ ভুলে যাতে সমান অগ্রাধিকার নারীরা পায়। বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেখানে আমাদের সমাজের নারীরা নিরাপত্তা পাবে। নির্বাচিত সরকার নারীদের কেবল সুবিধাভোগী নয়, বরং দেশের উন্নয়নের সমান অংশীদার হিসেবে গণ্য করবে, এমনটাই প্রত্যাশা এলাকার নারীদের। যেখানে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা দক্ষ মানব সম্পদে পরিণত হবে। নারী হিসেবে এমন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাই যেখানে আমাদের অধিকার, নিরাপত্তা এবং উন্নতির বিষয়গুলো অগ্রাধিকার পাবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। নারীকে অবশ্যই তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে তৈরি করতে হবে। এলাকার অন্যান্য পেশাজীবী নারীরাও চান ঘরে, বাইরে এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা। বিশেষ করে সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন এবং বাল্যবিবাহের মতো সমস্যাগুলো কঠোরভাবে প্রতিরোধ করা হবে, এমন অঙ্গীকার চান তারা। নারী পুরুষ সমান অধিকার, কিন্তু প্রত্যেকের যোগ্যতা মোতাবেক যাতে প্রত্যেকটা কাজে তারা সফল হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। নারী পুরুষের সমতা মর্যাদা নিশ্চিত হলে একটি ন্যায়ভিত্তিক, টেকসই, সমৃদ্ধ রাষ্ট্র গড়ে উঠবে। ফটিকছড়ির বিভিন্ন শ্রেণী পেশার নারীদের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত সমাজের, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা সব বিষয়ে জবাবদিহিতার আওতায় আসবে। হাসিবা আলী বর্ণা, ৭১।
দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।